আচ্ছা, পরমাণুরা মিলে যে অণু তৈরি করে এটা তো আমরা সবাই জানি, কিন্তু ঠিক কিভাবে তারা জুড়ে যায়? স্কুলে আমরা যা শিখেছি, মানে ওই যে ইলেকট্রন শেয়ার করে বন্ড তৈরি করা, সেটা কি পুরো গল্পটা বলে? যেমন ধরুন অক্সিজেনের কথা, আমরা জানি এর দুটো বন্ড থাকার কথা, তাই না? কিন্তু ব্যাপারটা অতটা সোজাসাপটা নয়। আর কেন আমাদের স্কুলের বইগুলোতে এই জটিলতাগুলো এড়িয়ে যাওয়া হয়? আজকের এই আলোচনায় আমরা প্রচলিত ধারণাগুলোর পেছনের ফাঁকগুলো দেখব আর এক নতুন গল্পের খোঁজ করব। তো এই পুরো আলোচনাটায় আমরা ঠিক কি দেখব? প্রথমে আমরা আমাদের চেনা কেমিস্ট্রির জগতে একটু উকি দেব আর দেখব সেখানে কি সমস্যা আছে। এরপর আমরা অণুকে দেখার একটা সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গি নেব। দেখব এই বন্ধন তৈরির পেছনে একটা দারুণ টানাপোড়েন কিভাবে কাজ করে। আর এই নতুন জ্ঞান দিয়ে আমরা অক্সিজেনের সেই পুরনো ধাঁধার সমাধান করব। সবশেষে আমরা বোঝার চেষ্টা করব যে কখন একটা নির্ভুল মডেল দরকার আর কখন সহজ সরল মডেলই যথেষ্ট। চলুন শুরু করা যাক। তো চলুন একদম শুরু থেকে শুরু করা যাক, সেই রসায়নের জগৎ থেকে, যা আমাদের সবারই কম বেশি পরিচিত, মানে স্কুলের ক্লাসরুম থেকে আর কি। মনে করে দেখুন তো আমাদের কি শেখানো হয়েছে। লুইস ডায়াগ্রাম, ভ্যালেন্স বন্ড থিওরি, এইসব। মূল কথাটা হলো দুটো পরমাণু পাশাপাশি আসে, নিজেদের ইলেকট্রন শেয়ার করে, আর তাদের মধ্যে একটা বন্ড তৈরি হয়। ভাবা যেতে পারে ঠিক যেন দুটো বাড়ির মধ্যে একটা দেয়াল শেয়ার করার মতো। একদম নির্দিষ্ট লোকালাইজড একটা ব্যাপার। কিন্তু কি হবে যদি বলি এই সহজ সরল ছবিটা কিছু ক্ষেত্রে, মানে খুব গুরুত্বপূর্ণ কিছু ক্ষেত্রে একদমই ভুল? হ্যাঁ, ঠিক এখান থেকেই কিন্তু আসল গল্পটা শুরু হচ্ছে। দেখুন, ভ্যালেন্স বন্ড থিওরি যে পুরোপুরি ফেল তা কিন্তু নয়। অণুর সাধারণ গঠন কেমন হবে সেটা বোঝার জন্য এটা দারুণ, আর মনে মনে কল্পনা করাও খুব সহজ। কিন্তু সমস্যাটা বাধে অন্য জায়গায়। যেমন এটা অক্সিজেনের ম্যাগনেটিজম বা চৌম্বক ধর্ম একদমই ব্যাখ্যা করতে পারে না। আবার ধরুন বেনজিনের কথা, সেটার অস্বাভাবিক স্থিতিশীলতা কেন, তারও ঠিকঠাক উত্তর নেই। আর মাঝে মাঝে তো অক্টেট সম্প্রসারণের মতো অদ্ভুত ব্যতিক্রমের আশ্রয় নিতে হয়। এই সব অমীমাংসিত প্রশ্নগুলোই আমাদের বলে দেয় এখানে আরও গভীর কিছু একটা ঘটছে। তাহলে এর চেয়ে ভালো কোনো ব্যাখ্যা কি আছে? হ্যাঁ, আছে। আর সেটাই হলো মলিকিউলার অরবাইটাল থিওরি। নামটা একটু কঠিন শোনালেও এটা আসলে পরমাণুর বন্ধন নিয়ে ভাবার একটা সম্পূর্ণ আলাদা, আরও শক্তিশালী একটা উপায়। তো একবার মনে করার চেষ্টা করি পুরনো ভ্যালেন্স বন্ড থিওরিতে কি বলা হয়েছিল। সেখানে বলা হয়েছিল ইলেকট্রন অরবাইটালগুলো শুধুমাত্র দুটো নির্দিষ্ট পরমাণুর মধ্যেই আটকে থাকে, মানে খুবই লোকালাইজড একটা ব্যাপার। কিন্তু মলিকিউলার অরবিটাল থিওরি এসে পুরো খেলাটাই ঘুরিয়ে দিল। এই থিওরি বলছে, না, ইলেকট্রনগুলো শুধু দুটো পরমাণুর মধ্যে আটকে থাকে না, বরং একটা অণুর মধ্যে যতগুলো পরমাণু আছে তাদের সবার অ্যাটমিক অরবিটাল মিলেমিশে একাকার হয়ে যায় আর তৈরি করে বিশাল বিশাল মলিকিউলার অরবিটাল, যা পুরো অণু জুড়ে ছড়িয়ে থাকে। মানে এটা কোনো লোকাল ব্যাপার নয়, এটা একটা গ্লোবাল, একটা সামগ্রিক দৃষ্টিভঙ্গি। আচ্ছা, ব্যাপারটা তো বেশ ইন্টারেস্টিং, তাই না? চলুন আরেকটু গভীরে গিয়ে দেখি কিভাবে এই মলিকিউলার অরবিটালগুলো তৈরি হয়। বোঝার জন্য আমরা সবচেয়ে সহজ উদাহরণটা নেব, হাইড্রোজেন অণু। যখন দুটো অ্যাটমিক অরবিটাল কাছাকাছি আসে তখন আসলে কি হয়? এদেরকে আমরা দুটো ওয়েভ বা ঢেউ হিসেবে ভাবতে পারি। এখন দুটো ঢেউ যখন মেশে তখন কি হতে পারে? দুটো ঘটনা ঘটতে পারে। এক, তারা যদি একই দশায়, মানে ইন ফেজ মেশে, তাহলে তারা আরও শক্তিশালী হয়ে একটা কম শক্তির বন্ডিং অরবিটাল তৈরি করে। আর দুই, তারা যদি উল্টো দশায়, মানে আউট অফ ফেজ মেশে, তাহলে তারা একে অপরকে প্রায় বাতিল করে দিয়ে একটা উচ্চ শক্তির অ্যান্টি বন্ডিং অরবিটাল তৈরি করে। এবার এই ব্যাপারটা খুব ভালো করে বুঝতে হবে। এই যে বন্ডিং অরবিটাল তৈরি হলো, এর শক্তি থাকে কম, আর এটাই হলো আসল আঠা। এটা দুটো নিউক্লিয়াসের ঠিক মাঝখানে ইলেকট্রনের ঘনত্ব বাড়িয়ে দেয় আর পরমাণু দুটোকে শক্ত করে কাছে টেনে রাখে। আর অ্যান্টিবন্ডিং অরবিটাল, সে হলো ঠিক তার উল্টো। এর শক্তি অনেক বেশি, আর এটা দুটো নিউক্লিয়াসের মাঝখানে ইলেকট্রনের ঘনত্ব শূন্য করে দেয়, যাকে আমরা নোড বলি। ফলে পরমাণু দুটো একে অপরকে ধাক্কা দিয়ে দূরে ঠেলে দেয়, একটা কাছে টানে আরেকটা দূরে ঠেলে। এটাই হলো রাসায়নিক বন্ধনের আসল পুশ অ্যান্ড পুল বা টানাপোড়েন। এখানে একটা খুব সহজ কিন্তু দারুণ কাজের নিয়ম আছে। নিয়মটা হলো, আপনি যতগুলো অ্যাটমিক অরবিটাল দিয়ে শুরু করবেন ঠিক ততগুলোই মলিকিউলার অরবিটাল পাবেন। দুটো দিয়ে শুরু করলে দুটো পাবেন, 10টা দিয়ে করলে 10টা। একদম সহজ হিসাব। কিন্তু এই সহজ নিয়মটাই কিন্তু ভ্যালেন্স বন্ড থিওরির সেই অক্টেট সম্প্রসারণের মতো অনেক গোলমেলে ধারণার প্রয়োজনীয়তা শেষ করে দেয়। তো এত সব নতুন জিনিস তো জানা হলো। এবার ফেরা যাক আমাদের সেই মূল প্রশ্নে, অক্সিজেনের সেই ধাঁধাটা। দেখা যাক এই নতুন জ্ঞান দিয়ে আমরা সেই রহস্যের সমাধান করতে পারি কিনা।
আরেকবার মনে করিয়ে দিই সমস্যাটা কী ছিল। ভ্যালেন্স বন্ড থিওরি একদম পরিষ্কারভাবে বলে যে অক্সিজেন অণুতে একটা সুন্দর স্থিতিশীল ডাবল বন্ড আছে, সব ইলেকট্রন জোড়ায় জোড়ায়। কিন্তু তাহলে তরল অক্সিজেনকে চুম্বকের কাছে আনলে সেটা আকর্ষিত হয় কেন? ম্যাগনেটিক ধর্ম তো আসে আনপেয়ার্ড বা একা ইলেকট্রন থেকে। পুরনো তত্ত্বের কাছে এর কোনো উত্তরই ছিল না। আর এখানেই লুকিয়ে আছে আসল উত্তরটা। যখন আমরা মলিকিউলার অরবিটাল থিওরি মেনে অক্সিজেনের ইলেকট্রনগুলোকে বিভিন্ন শক্তি স্তরে সাজাই, তখন একটা অদ্ভুত জিনিস দেখা যায়। বন্ডিং অরবিটালগুলো ভরার পর একদম শেষে দুটো ইলেকট্রন বাকি থাকে, আর তারা জোড়া না বেঁধে দুটো আলাদা আলাদা অ্যান্টিবন্ডিং অরবিটালে একা একা বসে। হ্যাঁ, দুটো আনপেয়ার্ড বা অযুগ্ম ইলেকট্রন। তার মানে কি দাঁড়ালো? এর মানে হল মলিকুলার অরবিটাল থিওরি অনুযায়ী অক্সিজেন আসলে একটা ডাবল র্যাডিক্যাল। এর মধ্যে দুটো একা থেকে ইলেকট্রন আছে, আর ঠিক এই দুটো আনপেয়ার্ড ইলেকট্রনের কারণেই তরল অক্সিজেন চৌম্বক ধর্ম দেখায়। ভ্যালেন্স বন্ড থিওরি যা বলেছিল এটা তার থেকে সম্পূর্ণ আলাদা একটা ছবি। আর কোনটা ঠিক? অবশ্যই মলিকুলার অরবিটাল থিওরি, কারণ ল্যাবের পরীক্ষা নিরীক্ষা তো এটাই প্রমাণ করে। ব্যাস, রহস্যের সমাধান হয়ে গেল। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। মলিকুলার অরবিটাল থিওরি শুধু পুরনো ধাঁধার সমাধানই করে না, এটা আসলে ভবিষ্যতের প্রযুক্তি ডিজাইন করার একটা অসাধারণ শক্তিশালী টুল। রসায়নের বেশিরভাগ অ্যাকশন কোথায় হয় জানেন? দুটো বিশেষ অরবিটালে। একটা হলো হোমো মানে হায়েস্ট অকিউপাইড মলিকিউলার অরবিটাল, যেখানে সবচেয়ে বেশি শক্তির ইলেকট্রনটা থাকে। আরেকটা হলো লিউমো মানে লোয়েস্ট আনঅকিউপাইড মলিকিউলার অরবিটাল, যেখানে নতুন ইলেকট্রন এসে ঢুকতে পারে। এই দুটোকে একসাথে বলা হয় ফ্রন্টিয়ার অরবিটালস, আর এখানেই সব খেলা। আর এই হোমো আর লুমোর মধ্যে যে শক্তির গ্যাপ, সেটা নিয়ন্ত্রণ করতে পারাটাই বিজ্ঞানীদের জন্য একটা সুপার পাওয়ারের মতো। এই গ্যাপটা কেমন হবে তার উপর ভিত্তি করে বলে দেওয়া যায় কোন রাসায়নিক বিক্রিয়া ঘটবে আর কোনটা ঘটবে না। আরও ভালো ক্যাটালিস্ট বা প্রভাবক ডিজাইন করা যায়। এমনকি আজকের দিনের ওএলইডি স্ক্রিনগুলো কিন্তু এই নীতির উপরই চলে। স্ক্রিনে যে এত সুন্দর ঝকঝকে রং দেখা যায়, সেটা আসলে বিজ্ঞানীরা বিভিন্ন অণুর এই হোমোলুমো গ্যাপকে খুব নিখুঁতভাবে টিউন করেই তৈরি করেন। এখন একটা প্রশ্ন আসতেই পারে, যদি মলিকিউলার অরবিটাল থিওরি এতই শক্তিশালী আর নির্ভুল হয়, তাহলে আমরা এখনও সেই পুরনো সহজ মডেলগুলো কেন ব্যবহার করি, স্কুলে কেন শেখাই? এখানেই চলে আসে নির্ভুলতা বনাম ব্যবহারিক সুবিধার একটা খুব গুরুত্বপূর্ণ ধারণা। আসলে ব্যাপারটাকে একটা টুলবক্সের মতো ভাবা যেতে পারে। সব কাজের জন্য তো আর একই যন্ত্র লাগে না, তাই না? লুইস ডায়াগ্রাম হলো একটা হাতুড়ির মতো, খুব দ্রুত একটা সাধারণ ধারণা পাওয়ার জন্য দারুণ। ভ্যালেন্স বন্ড থিওরি আরেকটু উন্নত, মাথায় কোনো অণুর ছবি আঁকার জন্য খুব ভালো। আর মলিকুলার অরবিটাল থিওরি হলো একটা লেজার গাইডেড পাওয়ার টুল। এটা ব্যবহার করতে কম্পিউটার লাগে, কিন্তু এটা দেয় সবচেয়ে নিখুঁত ফলাফল। আসল কথা হলো কোন কাজের জন্য কোন টুলটা সবচেয়ে উপযুক্ত সেটাই বেছে নেওয়া। বিজ্ঞানে আমরা সবসময় সেই মডেলটাই ব্যবহার করি যেটা আমাদের নির্দিষ্ট কাজের জন্য সবচেয়ে ভালো। কোনোটা হয়তো সহজ, কোনোটা অনেক বেশি নির্ভুল, কিন্তু এমন কোনো একটা মডেল নেই যেটা সব পরিস্থিতিতেই সেরা। আসল লক্ষ্যটা হলো উদ্দেশ্য সাধন করা, আর তার জন্য সঠিক হাতিয়ারটা বেছে নেওয়া। এই পুরো আলোচনাটা কিন্তু আমাদের একটা আরও বড় প্রশ্নের দিকে ঠেলে দেয়। বিজ্ঞানের জগতে আমরা যেগুলোকে সত্য বলে জানি, তার মধ্যে এরকম আরও কতগুলো জিনিস আছে যেগুলো আসলে চূড়ান্ত সত্য নয়, বরং বিশেষ বিশেষ ক্ষেত্রে খুব দরকারি আর কার্যকারী কিছু মডেল মাত্র। প্রশ্নটা কিন্তু ভাবা মতো।